নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম আলোচনা, সমালোচনা, প্রত্যাশা এবং হতাশা রয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্রর কাছে আমাদের সবসময় যেতে হয়। সরকারের মুখপাত্র প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলমকে আমরা আজকে পেয়েছি। জনাব শফিকুল আলমের মুখোমুখি আমরা আজকে হচ্ছি। জনাব শফিকুল আলম আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য জনাব শফিকুল আলমকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। শফিক ভাই, আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে? গুজবে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ। আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না। অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা, সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা, বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন? না, আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি, স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে। জনাব শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। থ্যাংক ইউ। বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব। আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল, সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে। সেখানে আর্মি চিফ ছিলেন, নেভি চিফ ছিলেন, এয়ার চিফ ছিলেন, সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন, এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন। তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, কোথায় কোথায় উন্নতি আরো একটু করা যায়, বা কোথায় কোথায় সন্তোষজনক, এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি। এখানে সবাই তো ছিলেন, সবাই এখানে আসছেন। যমুনাতে মিটিংটা হয়েছে। শফিক ভাই, আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাত দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য? বিকজ না, হোম অ্যাডভাইজার পুলিশ চিফ ছিলেন না। না, এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে। আচ্ছা, হোম অ্যাডভাইজার ছিলেন, হোমের অফিসিয়ালরা ছিলেন। তো এইটার মূল জিনিস হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডেপ্লয়েড আছে না, আর্ম ফোর্সেস তো ডেপ্লয়েড আছে দেশে, তো তাদেরটাও তো একটা রিভিউ এর বিষয় আছে, তারা কেমন করছেন, এই বিষয়গুলোও ছিল। পুলিশেরটা তো ছিল, আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজার আন্ডারে তো পুলিশ, কিন্তু আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না। সিরিয়াসলি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ। না, মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ থাকেন। মানে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন, এবং এটা প্রায় 1.5-2 ঘন্টার মিটিং হয়েছে। ওনারা স্টক টেকিং করলেন। আচ্ছা, এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোনো রকম, মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী, তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া, বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে? জি, সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে, স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে। ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত, আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে, আমরা তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে। শফিক ভাই, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দড়িটানাটা নিয়ে আছে, যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে? আসলে শফিক ভাই, আমি স্বীকারই করতেছি, সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা, সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনূস সাহেবের সেনাপ্রধান হওয়ার স্বীকার করতে হয়েছিল, তিনি যখন এটা বলেন, মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে? না, ওইটা যে কথাটা বলেছিলেন, ওইটা আমার মনে হয় যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে, মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে, বাট আমার মনে হয় যে জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব, এটা পিওর গুজব। এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন, বা এক ধরনের, আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে।
প্রফেসর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক। প্রতি মাসে 1-2 বার উনি আসেন, এসে কথা হয়। আমাদের সারু মাঝে মধ্যে এফডিতে যান, 1-2 বার গিয়েছেনও। তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধগম্য, এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই, যে এই ছবি আমরা রিলিজ করি। অনেকে মানে ব্যাপারটা কিরকম, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো, তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে। আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই। তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন, ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে, আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে। গুজবটা হচ্ছে এরকম, এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে, মানে আমি শিওর। না না, এই পুরো বিষয়টা, করিডোরের বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না, হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয়। সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে, যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি, একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান, এটা এফার্টটা লেট করে কারা? ইউএন লেট করে, ইউএনই ডিসকাশন গুলো করে। ইউএন যারা রেলিভেন্ট পার্টি, বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি, মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি, আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি। বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে, সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মির। এখন এই তিনটা শক্তি, তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি। তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি, কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স, উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব। আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন, কার কি কোশ্চেন আছে, কোথায় আছে, আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব। এবং একই সাথে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে, যে উনি এটা কথা বলছেন, এটা বলছে, এটা কিছুই হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন। আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে। আপনি এটাকে এভাবে দেখেন না? মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23-এর অক্টোবরে একটা এই যে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন, এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে। ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে, এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে, এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়।
এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, না যতটা না ডেভেলপ। শফিক ভাই, মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে, মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই, তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ, এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া, মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি, আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি, আরাকান আর্মির সাথেও কথা বলতেছি, আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি, বুঝতেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা কিরকম, মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক? মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি, এরকম হয় নাকি আসলে? না, এটা আমাদের আসলে হচ্ছে কি, আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে। প্রথম কথা, আমরা আরাকানের সাথে, আমরা রাখাইনের সাথে 270 কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে। সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই, মায়ানমার গভর্নমেন্টের। এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির। তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে, কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয়, বর্ডার থেকে ইয়াবা আসে, বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয়। এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুলার তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে। এটা ইন্টারন্যাশনালে এটা চলে, ইন্টারন্যাশনাল ইয়েতে, বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি, ওই পুরো টেরিটরি, তো মায়ানমার তো নাই, মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই, মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই। তো আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয়। আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখ্যিত মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না, মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল, তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন করার হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক প্রশ্ন, আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্টো, যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন, এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা? না, আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট, আপনি তাদেরকে, যে শাহাব ইনাম খান আছেন বা আমাদের যারা আরো আছেন, আপনি সবার সাথে কথা বলেন। এটা ইন্টারন্যাশনালি খুবই একসেপ্টেড। এই রকমের ডিফ্যাক্টো আপনি থাইল্যান্ড করে যে মায়ানমারের অনেক গ্রুপের সাথে, বিকজ থাইল্যান্ডও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন, বিকজ আমার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে, বর্ডারে মায়ানমার ট্রুপস নাই, তা আপনি কার সাথে কথা বলবেন? ইভেন চায়না ওই কাজটা করে, কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই, তো সে যে রেবেল গ্রুপে। আমার কাছে মনে হয় শফিক ভাই, চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে। আপনি থাইল্যান্ডটা দেখেন, আপনি থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে। থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের শান স্টেট, ওয়াই স্টেট, ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে। আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা, তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া, সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে। যাই হোক, আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন, তো সেটা একটা গেল। আমি আপনাকে দেখছিলাম যে আপনি, আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফড এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ, মানে প্রফেসর ইউনূসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি, সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন, সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে, সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি, আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা
আমরা চালু হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস, যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাইতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট। না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো আপনি 2জন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন, আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি, এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না, তো আমার এটা ভাবতে হবে না। প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন, এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ
এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই এটা অবশ্যই এটা এক্সিকিউটিভ কাজ, এটা পলিসি, নতুন পলিসি না। গভর্নমেন্ট, এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাইফ পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না, আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে? এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করা। আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না। সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, কিরকম করে? অবশ্যই এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না, ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে। এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান। কিন্তু যখনই ওনার শুনেন যে চিটাগাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিটাগাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটা তো অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিটাগাং। আমি 98% ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন যেটা আসলে সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে, যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যদ্দূর মনে আছে, এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি। সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে। আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না ভাই। এটা ম্যানুফ্যাকচারার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে,
বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচার আমাদের সাথে ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে 5-6 বিলিয়ন ডলার নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিহাকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিহাকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে না, এটা আপনি একটা কেন? শফিক ভাই, আমরা সবার সাথে কথা বলছি। আমার মনে হয় যে আমি আপনাদের বুঝাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইডটা থেকে, আমাদের এখানে যারা তৈরি করে, যারা ম্যানুফ্যাকচার করে, তাদের অর্ডারটা প্লেস করে কারা, অর্ডারটা প্লেস করে কারা, এটা মেন। তো আপনি অর্ডারটা তো আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না, অর্ডারটা কেউ না কেউ তো প্লেস করছে। যারা ব্যবসা করে তারা তো সবচেয়ে ভালো জানে তাদের জন্য এটা কি তাদের দাবি ছিল, তারা তো সবচেয়ে ভালো জানে ভাই। তারা মোস্ট ওয়েলকাম করছে, আপনি কথা বলেন, তারা মোস্ট ওয়েলকাম করছে। সেইটা তো বোধহয় ক্ষমতায় যে থাকে তাকে ওয়েলকাম করে ব্যবসায়ীরা, এটা মনে হয় আমরা দেখি। না, এটা তারা কি চায় না তাদের এখানে এফিশিয়েন্ট হোক, তার ইয়েতে কন্টেনারটা পড়ে থাকুক 3 দিন, কে চায়? ওকে, ঠিক আছে, এটা আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই বিষয়ে যে আপনারা যে সব ডিসিশন নিচ্ছেন, আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন। অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয়। মুখে দেখাই করুক আর যাই করুক, 15 বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে সব শেখ হাসিনা করে, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, পলিসির ক্ষেত্রে আলোচনা করা, ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা। এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন, সেই ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা, এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা। না, বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিগড, আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি। আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না, এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য। আমার ইয়াং ছেলেরা, আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো, কোটার ক্রাইসিস, একটা জব ক্রাইসিসেতে তো কোটা হচ্ছে। তো ইয়াং ছেলে মেয়েদের জন্য, এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে, আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা। তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে। এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই, কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না, আমি জানি। বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে, অসুবিধা কি? বাট আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি, আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাবো, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি। আমি একটা ভয়ে প্রশ্ন করি, আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না না, এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন, উনি ওনার একটা জিনিস যেটা হচ্ছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট না, আমি বলতেছি যেহেতু দেশি লোকরা দুষ্ট। উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না, মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা উনি সবার সাথেই কথা বলছেন, এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি ড্যাভোসে এই আলাপগুলো হয়েছে, নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন। তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন, এই কথাগুলো বারবার আসে। কেন জবটা একটা বড় জিনিস, আমরা কিভাবে জব তৈরি করব, এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আচ্ছা, এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো, এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন, যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক? এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রজার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন, তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক বলা হচ্ছে একজন, আপনি জানেন কাকে কাকে। তারপরে এরকম আমার শিক্ষক আলেরিয়াস স্যার, তিনি তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন, এটা আমারই মনে আছে। তো এইটা কি ঠিক যে মানে আমার কোনো অসুবিধা নাই, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে, প্রফেসর ইউনূস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন, আমার তো, কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা?
না, সত্য না। আমরা খলিলুর রহমান ভাইয়ের, আমি আলী রিয়াজ স্যারেরটা আমি জানি না, আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার, আমি এই বিষয়ে করতে চাচ্ছি না। বাট আলী রিয়াজ স্যারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক, এটা জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না, যারা এই বাংলাদেশের নাগরিক, কিন্তু শফিক ভাই উনি আমেরিকারও নাগরিক কিনা, উনি আমেরিকারও নাগরিক কিনা, উনি বাংলাদেশের নাগরিক, কেউ যদি মনে করেন যে উনি এট দ্য সেম টাইম উনি আমেরিকার নাগরিক, তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে পাঠান, এভিডেন্স। আপনারা এরকম কিছু দেখেন নাই? না, আমরা এরকম কিছু দেখি নাই, আমরা কিছু দেখি নাই। যারা এইরকম কিছু যদি কৌতূহলের বিষয়টা না, কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে, আমি মোস্ট ওয়েলকাম করি। এভিডেন্স তো আপনার কাছে থাকবে, আপনি না সেন্টারে, আমাদের কাছে কেন? না, যে শুনেন, আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল, যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম, তো তখন ওইটা দায় তো বারাক ওবামার না যে বলা যে না আমি খ্রিস্টান, এটা তো বলা ওনার দায় না, এটা যে অভিযোগটা করবেন তার এটা দায় না। এটা কি অভিযোগ শফিক ভাই? এটা কি একটা অভিযোগ? ধরেন একজন লোক দ্বৈত নাগরিক, অসুবিধা কি? অসুবিধা কি? না, এটা একটা কি না, এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে স্মিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দ্বৈত নাগরিক, কত ওনার কাছে আমরা। আপনি বলে দেন, আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকার নাগরিক না, এটা আমার জন্য একদম। আমি একটু আগে কি বললাম? আপনি বাংলাদেশের নাগরিকটা বলছেন, বাংলাদেশের নাগরিক বলছেন। হ্যাঁ, আমি তো বলছি যে উনি বাংলাদেশের নাগরিক, সেই অনুযায়ী আমরা তাকে দিয়েছি। এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক, যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করব এভিডেন্স গুলো আমাদেরকে একটা পাঠান। এটা অনেকে হয় কি এই সমস্ত এই কথাগুলো অনেকে বারবার আসে, এগুলো চালান। আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে, আমরা হাসাহাসি করি। আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন। একজন বললেন যে আমার এক কলিগকে উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন, উনি কানাডার নাগরিক, উনি ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি, উনি কানাডার নাগরিক না। এখন এই কথাগুলো এই যে শফিক ভাই কানাডার নাগরিক না, আপনি আপনার একটা কলিগ নিয়ে বলতে পারলেন, আপনি এইটাও বলে দেন যে উনি আমেরিকার নাগরিক বা কানাডার নাগরিক না, তাহলে তো আমাদের জন্য জীবন সহজ হয়ে যায়। আপনি তো জানেন সাংবাদিকতা বাংলাদেশে কত চ্যালেঞ্জিং। আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকার নাগরিক। ওকে, আমার কাছে কোনো এভিডেন্স নাই। আমি জানি উনি বাংলাদেশের নাগরিক, এটা। আর কারো কাছে যদি কোনো এভিডেন্স থাকে আমরা ওয়েলকাম জানাই, আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স। কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন, এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার, যে চিপ কথা। বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে, আমাদের এনার্জির বিষয়ে একটা কমিশন আছে, সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে। দ্যাট আই ক্যান সে, বাট এই যে রিভিউ করা এই চুক্তিগুলো, ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে। আপনি রিভিউ করেন, বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয়। আপনি জানেন সেই 1999-এ এগুলো মানে আমি যে একটা, যেমন ধরেন আমি একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে একটা চুক্তি করলাম, তো সেই কোম্পানির চুক্তিটা এখন যদি আমি করতে চাই, যে যদি ধরেন ব্রেক করতে চাই, তো হঠাৎ করে তো আমি এটা করতে পারি না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এটা রিভিউ করতে হয়। আপনি বলি যে এই কাজটা, আপনাকে আমি বলি, আমি একটা উদাহরণ দেই, এই কাজটা অ্যাব্রাপ্টলি এই আওয়ামী লীগের আমলে 1999-এ এরকম একটা কাজ করেছিল একটা পাওয়ার কোম্পানির সাথে। ওরা চুক্তিটা কাট করে দিয়েছিল আমেরিকান কোম্পানি, এই কোম্পানি লেগেছিল। এবং আপনি এটা জানেন, এইটার কারণে এই যে যখন IMF এর মিটিং এ আমাদের গভর্নর আর আমাদের যান, ফাইন্যান্স অ্যাডভাইজার যান এই গত বছর, তখন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল।
এখন আমাদের এইটাকে মিটাতে যে আমাদের ওই সেই শেখ হাসিনার আমলের একটা চুক্তি, যে উনার অপকর্মকে ইয়ে করতে যে আমাদের $20 মিলিয়ন দিতে হয়েছে আমাদের এটা। তো আমরা এই জিনিসগুলো চুক্তি যাই হোক না কেন, আমরা ওগুলো তো অনেক কিছু এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে, তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে, অনেকগুলোই। শফিক ভাই, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা, যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই। তো আমাদের কাছে কি এরকম কোনো চুক্তি আছে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল, যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে? আপনি বাতিল না করেন, ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন, আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল, এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে, এইটাও তো দেখানো সম্ভব, তাই না? এটা তো রিটালিয়েশন। আমার ওইটা মনে নাই, এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই। বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই, খুবই ভালো সম্পর্ক চাই। বাট আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি থাকে শফিক ভাই, আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না, এই গোলামি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক, আমরা এটা একটু দেখতেও চাই। আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইলো যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে, এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময়। সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না। এই সরকার এটা তালিকা করেছে কিনা, সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমার এটা জানা নাই। আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব। 26 লক্ষ আমি জানি না, এটা মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার। 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে, এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ ইন করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন, এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন, আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শফিক ভাই, এটা দেখতে কেমন যেন লাগে। এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ, এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটার দায় আসে আমাদের, বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আইসা পড়ে। কিন্তু আপনি দেখেন, যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দেই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে? সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই, এটা যারা রিপোর্ট করেছিল এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না, আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি, আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, রাইট। সেই প্রফেসর ইউনূসকে কি এটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? মানে ধরেন আমরা হাইন্ডসাইট বিবেচনা করে হাসনাত আব্দুল্লাহ এটা করলেন না, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো না? আমরা অলওয়েজ মেইনটেইন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে, তারা সবাই কনসেন্ট দিয়েছেন। মানে এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ, আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন হাসনাত আব্দুল্লাহ বা এরা যে সব যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে
সেই জায়গাগুলোয় এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং। তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই, সেজন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না, ওরা তো চাইছিলই। এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে, সেজন্য আপনারা সরাইছেন, ব্যাপারটা কি এরকম? না, আমরা বললাম তো, এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে। আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে, এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে। আপনার কাছে কি মনে হয়? মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদককে সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি। না, এটা কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম, আপনি আপনি দেখেছেন কেউ জেএমবির কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে? জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন। তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড, কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি করে, বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা? আমার যতদূর মনে হয় হিজবুত তাহরির মিছিল করছে, সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায়। এটা দু একটা হতে পারে, বাট এদের নিয়মিত ছাপা হয়েছে ভাই, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে, এটা লেখা হয়েছে। প্রমোশনাল কোন রিপোর্ট আমরা দেখি নাই, বা এদের লিডার। আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন, সেগুলো অনেকে কভার করেছেন। আমি দেখি নাই, মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে, অনেকে করেছে, আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে। মানে এটা এই ব্যানের আগে, আমি বলছি ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে, এটা আপনি বলছেন। প্রমোশনাল কি, ওনার স্পিচটা দিয়েছেন, উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন, আমাদেরকে আমাদেরকে এটা বলছেন, এইগুলো অনেকে কভার করেছেন। ওনাদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন। এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপ্যাচ করে এগুলি নানা ধরনের কাজ করছে, যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল। আপনি পৃথিবীর অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে। আপনি জনাব তারেক রহমানের সংবাদ কিভাবে ডিল করতেন বা কিভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে? না, আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম। আমি এই যে 2024 সালের ইলেকশনের সময় আমি তার সাক্ষাৎকার নিয়েছি। তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি। লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকা ক্যারি করছিল এটা? আমি জানি না, আমার নাই, বাট এটা আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি। তার ইয়েতে বোধহয় কত 3রা জানুয়ারি 2024 এসছে, 3রা বা 2 আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। 3রা জানুয়ারি 2024 আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন, মানে এটা তারেক রহমানের সাক্ষাৎকার লন্ডন থেকে নেওয়া হয়েছিল। লন্ডন থেকে নেওয়া হয়েছিল। সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর, সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোনো সাক্ষাৎকার, নাকি এটা ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল, কেউ তার এটা নেয় নাই, এটা আরো 2-4টা জায়গায়ও ছাপা হয়েছিল, ওইটা কি ওইটা? না, আমরা অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি। উনি ফটো শুটও হয়েছে, উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে। আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি। যাই হোক, শফিক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র পদমর্যাদার লোক বানান। দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না, উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যার নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশাসক বানাইছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি এটা করছেন তাও তো, মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন, এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে। আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন,
উনি আসলে উনি এটা বলতে পারবেন, এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝাই বলবেন, আমার অনেক কৌতূহল। ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম, এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে, আরেকজনের জন্য নাও খাটতে পারে। তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয়। সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন। আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন, উনি সাউথ আফ্রিকা গিয়েছেন, উনি আসুক, উনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন, মানে প্রেস উইং থেকে? এটা তো ওনার জায়গা, এটা তো ওনার জায়গা, এটা ভেরি মাচ ওনার টেরিটরি, আর এটা লিগাল ইস্যু আছে এখানে, তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা। মানে উনি তো আদালতের রায়, মানে সুপ্রিম কোর্টের রায়ই তিনি আসলে এটাই তো বললাম আমি, তো এই যে লিগাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন। সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে মানে না কোর্টের এটা না, আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন, যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন, উনি সাংবাদিকদের কোশ্চেন নেবেন, কোনো চিন্তা। আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট করবেন। আপনার যেটা হচ্ছে যে 2-1 দিন দেরি হচ্ছে, উনি আসুক, কথা বলবেন উনি। শফিক ভাই, সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। গেল রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তারা বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন, তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে দেখেন? 10 জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে? 10 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা? নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমি ওনার সাথে 9.5 মাসের মতো কাজ করছি। আমি একটা জিনিস বলতে পারি, উনি কথা একটা বললে কথা রাখেন, উনি কথার ব্যত্যয় করেন না। এবং আমি ওনার অভিজ্ঞতায় বলি, আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই, উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন। ওনার এই জায়গাটা আমি দেখেছি। তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, উনি এটা বারবার জানিয়েছেন। উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের 30 তারিখের পরে হবে। উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোঁয়াশার কিচ্ছু নাই। বিএনপি যেটা চাচ্ছেন, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম, ওনারা একটা ডেট চাচ্ছেন। তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার, আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা থাকতে চান। না এটা একদমই এইখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে। এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা। সবাই একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন। আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না, এটা প্রফেসর ইউনূসও কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি। রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম। আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস। অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম, বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে, এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো। তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন। বাট ইলেকশন, আবারও বলি, ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। আবার একটু এই যে আপনার জায়গায় আসি, মানবাধিকার, তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময়, 15 বছর, সেই সময় বিভিন্ন শিল্পী, বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন সচিব, বিভিন্ন সামরিক সচিব, তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন, কেউ ঘনিষ্ঠ ছিলেন না। এখন সাংবাদিকদের মধ্যেও কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে, কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে? যে ঠিক আছে, একে আমার পছন্দ না, তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো, তো সিনেমায় যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব, এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব, এটা কিরকম হত্যা মামলা?
আমরা মনে করি যে মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই, আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি, পুলিশ তার কাজটা করে। তো সেই অনুযায়ী আপনারা দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি, আমরা ওয়েলকাম জানাই। আপনারা আমাদেরকে বলেন যে না, আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন, এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি মনে করি না। শফিক ভাই, কেন মনে হয় আমি আপনাকে বলি, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এইটা করা হয়েছে। এইটার মানে আপনি কি মনে করেন, এর মধ্যে আবার যে ওকে ধরা হইলো, ওনাকে ধরা হইলো, মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন। সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোরশন করার জন্য। এটা যে ওনারা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন, হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন, কিন্তু আনফরচুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে, হয় কি থানা নিতে বাধ্য হয়, আবার অনেক সময় থানা বলে যে না, আমি এই মামলা নিব না, এই মামলা নেওয়া যাবে না। পরে যায় কি, তারা আবার কোর্টে চলে যায়, কোর্টে গিয়ে আবার বলে যে না, এই মামলাটা নিতেই হবে। ফলে ওই কোর্ট যখন মামলাটা নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে। তো এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে আমরা, যাই হোক, আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি, যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না। এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর, মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা আইএমএফ এর পরামর্শ মেনেই। আপনি এটাকে নিয়ে আসলে কিভাবে দেখেন? না, আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই 50 বছরে আমাদেরকে বারবার ফেল করছে। এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি, একটা গভর্নমেন্ট বেঁচে থাকে, একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে, কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3-7.4%, যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো। তো আমার তো এমন করে চললে তো হবে না। এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বলছি, আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি যে এটাকে রিফর্ম করতেই হবে আমাদের, যে করেই হোক আমার ট্যাক্স জিডিপি রেশিও 10-এর উপরে নিতে হবে। এটা কি সেই ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ? না, এটা আইএমএফ এর পরামর্শ না, এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে। এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালীয় না, আমরা এটা বলছিলাম। আইএমএফ এটা নতুন কথা বলছেন, এটা অনেকদিন ধরে এই কথা বলছে। আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ, এই কাজটা করতে হবে। এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক, তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ। বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স, আপনি তো রাস্তা বানাতে পারবেন না, আপনি বেতন দিতে পারবেন না, আপনি এই যে একটা বিধবার স্টাইপেন্ড দিবেন সেটা দিতে পারবেন না। আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে। আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে হচ্ছে 16%, 16.6%, এটা গ্লোবাল এভারেজ, সেখানে আমরা 7.3%। এটা তো চিন্তা করতে হবে যে পাকিস্তানের মতো দেশও 10-এর উপরে। সবে আপনার প্রেডিকশন কি বলে যে আপনি কি এটা 7.3% থেকে মানে অন্য সরকার আসা পর্যন্ত এটাকে আসলে 8%ও করতে পারবেন? মানে আপনি কি মনে করেন? না, একটা প্রেডিকশন কি বলে? না, এটা হঠাৎ করে এটা বাড়বে না, এটা একটা লম্বা একটা রিফর্মের মধ্যে দিয়ে যেতে পারবে। আপনি ইচ্ছা করলেই যে এটাকে হঠাৎ এক বছরেই 1% আপনি বাড়িয়ে ফেলবেন, এটা হয় না। আমি 0.7% এর কথা কইতেছিলাম। 0.7% তো নেটে নেওয়া, আপনি আলাদা দুটো অফিস করতেছেন, নেটের মধ্যে 0.7% নেওয়া কি অত বড় একটা টার্গেট? আমাদের এই কাজটা করতে হবে, এটা যে গভর্নমেন্টই হোক, এটা আমাদের গভর্নমেন্টই থাকুক, বিএনপি আসুক বা যেই আসুক, যে গভর্নমেন্টই আসুক, এই কাজটা খুব ক্রুশিয়াল, এটা করতে হবে। এই জায়গা এটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো রিফর্মই আসলে হবে না। রিফর্ম করতে গেলে ইউ নিড মানি, আর মানি আপনি রেজ করবেন কিভাবে? আপনার
ট্যাক্স করে। আর এখন এতটাই ক্রুশিয়াল, আপনি দেখছেন যে অনেক দেশ, ইউএসএ দেখেন অনেক দেশেতে টাকা বন্ধ করে দিচ্ছে, ও টাকাই দিচ্ছে না। পুরো ইউরোপ জুড়ে যারা ডেভেলপমেন্টের জন্য বিদেশে টাকা লেন্ডিং করে তারাও বন্ধ করে। তারা এখন ইউরোপ জুড়ে আপনি দেখেন ওরা অস্ত্রসজ্জায় ব্যস্ত, ডিফেন্স স্পেন্ডিং এ ব্যস্ত। তো আমি চাই আর না চাই আমার এই ট্যাক্সেশন একটা ওভারঅল করতে হবে, ওই অনুযায়ী আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। শোয়েব, একটা ছোট প্রশ্ন, এটা দর্শকরা অনেকে করতেছেন, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারদিক থেকে, কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে। আপনার কাছে কি এই ফিল আসছে? যেমন ধরেন বিএনপির এক নেতা কইছে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, আমরা ওই কথায় না আসি, আপনার কাছে কি এই ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন আর টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না? আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না। আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয়। আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে। তা আমরা বলছি, আমরা আবার সবাইকে ইনভাইট করি, আপনারা এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আমরা জানতে চাই পুরো সত্যটা, আমরাও জানতে চাই। যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা উইল মোস্ট ওয়েলকাম। বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট, আমি বলতে পারি আপাতমস্তক একটা অনেস্ট গভর্নমেন্ট। গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি না, কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা, নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা। যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো, কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রণালয় আর একটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা, ওরকম আপনার মনে হয় কিনা? যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম, তাহলে আপনারা রিপোর্ট করেন, এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন, আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এভিডেন্সের কথা যখন বলতেছেন তখন তো আসলে আমার কাছে এখন এভিডেন্স নাই, আমি এটা জানার জন্য এটা বলতেছিলাম। আমি বরং অন্য একটা জায়গা থেকে বলি, সর্বশেষ গত দুই এক সপ্তাহের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে যে কথাটা, বা জনপ্রিয় করেছে যে কথাগুলো, তার মধ্যে একটি হচ্ছে যে আপনি বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায়, বা নিজেরাও আপনি বামদেরকেও একটু একটু অপছন্দ করেছেন। এখন রোববার 18 মে লেখক, অধ্যাপক, অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কর্তা ব্যক্তির ভাবসাব, কথাবার্তা, কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিজের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর করিডোর, সমরস্য কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাঁপ, জবরদস্তি, গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে। আপনার মন্তব্য শুনবো। আমি শুধু যোগ করি, বণিক বার্তা এরকম বলেছেন যে বিডার নির্বাহী চেয়ারম্যান উঠছেন, দেশি বিদেশি বিনিয়োগ কমছে। না, এই যে বণিক বার্তা রিপোর্টের কিন্তু আমরা একটা রিবাটাল দিয়েছিলাম। আমি জানি না আপনি আমার ফেসবুকে পেজ দেখেছেন কিনা। বণিক বার্তা যে কথা বলছেন যে 9 মাসের হিসাব দিয়েছেন, ওই 9 মাসের 3 মাস কিন্তু আশিক চৌধুরী ছিলেনই না। ওই 3 মাস কিন্তু খুব বাজে ছিল। এবং কোনো দেশে আপনি যখন রেগুলেশন হয় বা আপরাইজিং হয়, ওই 3 মাসকে কেউ আসলে কাউন্টেই রাখে না। ওনারা ওইটাকে কাউন্টে আনছেন। ওই যেটা জুলাই টু সেপ্টেম্বর, যেটার মধ্যে জুলাই মানে 5 সপ্তাহ, ইভেন আমরা ক্ষমতায়ও ছিলাম না, তো সেই মানে 6 সপ্তাহের মতো, তো সেই সময়টাকে ওনারা কাউন্টে এনেছেন। এটা তো মানে আমার মনে হয় না যে এটা ঠিক ছিল ওনাদের এই রিপোর্টটা ওনাদের। এবং আশিক চৌধুরী সত্যিকার অর্থে আমাদের এখানে কাজ শুরু করেছেন অক্টোবর মাসে। তো আপনি যদি আশিক চৌধুরীকে ব্লেম করেন জুলাই সেপ্টেম্বরে কি হলো, সেটা তো এটা একটা অন্যায়, এটা ঠিক না। আমার মনে হয় যে রিপোর্টার আরো কাজ করতে পারতেন, আরো থরলি চেক করতে পারতেন, দেখতে পারতেন যে উনি ওনার কাজটা। আরেকটা হচ্ছে যে আপনি রিফর্ম করেন আর যাই করেন, আমরা যেই জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় আমাদের যাওয়ার জন্য আমরা এখন যে কাজটা করছি, আমরা বলতে পারি এই যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য, এবং আশিক চৌধুরী নিজেও বলেছেন এটার সুবিধা পাবে যে প্রথম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন, বা আমরা সামনের দিনগুলোতে এটা পাবো। কেননা আপনি একটা স্ট্রাকচারটা দাঁড়াতে করতে হয়, আপনার পুরো পৃথিবীতে জানাতে হয় যে আমি বিজনেসের জন্য রেডি, আপনার রিফর্মের জায়গাগুলো ঠিক করতে হয়, রিফর্ম করতে হয়, করার পরে তো তারা আসবেন। তারপরে আমরা বলবো যে অক্টোবর যে ডিসেম্বরের যে সেখানে $490 মিলিয়ন মতো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, যেটা পুরো গত 1 বছরের সবচেয়ে হাইয়েস্ট। তা আমরা যে হচ্ছে না তা না, বাট
আপনি যেই ডিজায়ারটা সবাই করছেন সেটা আসছে না, আমি এটা অস্বীকারও করছি না, কিন্তু আমাদের কাছে আপনি দেখেন একটা রেগুলেশন, একটা ক্যাওটিক সিচুয়েশনে আপনি যদি অনেক বেশি আশা করেন বা সেটা এটা ঠিক না। আমরা তো অনেক বেশি আশা না বামের ক্ষেত্রে, এটা বামদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনারা যে কাজটা করছেন, ওনাদের যদি আপনি প্রেসক্রিপশন, ওনারা যে কথাগুলো বলছেন সেই অনুযায়ী করতে গেলে তো আমাদের সত্যিকার অর্থে জব তৈরি হয় না। ওনারা অনেক দেশেই আপনি দেখবেন বামদের অনেক বড় অ্যাক্টিভিজম করেন, তারা গ্রিন নিয়ে অনেক অ্যাক্টিভিজম করেন, ওনারা কয়লার এগেনস্টে শক্তভাবে দাঁড়ান, ওনারা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কথা হচ্ছে যে আমার তো জবটাও তো তৈরি করতে হবে। আমি যদি জব তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই যে কেন আমরা মোস্ট এফিশিয়েন্ট কোম্পানিকে আমরা চিরাং এর পোর্টের টার্মিনাল দিতে চাচ্ছি, বিকজ তার মাধ্যমে যেটা হবে যে আমরা ইট সেন্ডস এ ভেরি পাওয়ারফুল সিগন্যাল টু দ্য ওয়ার্ল্ড যে আমরা এই চিরাং পোর্টটিকে আমরা এফিশিয়েন্ট করছি। তখন হয় কি, বড় বড় কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে, তো সেই জায়গায় ওরা আসা মানেই হচ্ছে আপনার জব তৈরি হবে, লাখ লাখ জব তৈরি হবে, সেই জায়গা থেকে আমরা বলছি। কিন্তু ওনার কথা যদি দেখেন, ওনাদের কথা অনুযায়ী যে দেখেন মহিউদ্দিন চৌধুরী, সাইফ পাওয়ার, আজম নাসির, নহিউদ্দিন, এরা সাইফ পাওয়ার টেক বা এদের অনেকেই আছেন, ওনারা তো সেই জায়গায় সেই এফিসিয়েন্সিতে তো নিতে পারেন নাই। চিটাগাং পোর্টটা কিছু সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে রয়েছে। কিন্তু শফিক ভাই, অনেক কিছুই তো আসলে বিবেচনার মধ্যে রাখা উচিত। যেমন ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছে যে ডেনমার্কের মায়ার্স কোম্পানিরে, মানে আমি যদি না ভুল করে থাকি, চট্টগ্রাম এপি মোলার মার্কস, এপিএম টার্মিনালস, এই মায়ার্স কোম্পানি কিন্তু আপনি জানেন যে তাদের ফান্ডিং এর ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তারা আসলে প্যালেস্টাইনে যে অট্রসিটিটা হইতেছে, যারা করতেছে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আছে। আপনারা এই ব্যাপারগুলিও সচেতন কিনা, নাকি আসলে এই জেনোসাইড ফ্লিট বলা হয় মায়ার্সকে অনেক ক্ষেত্রে, তো সেটা আপনি না, আমরা এপি মোলার মার্কসের শিপিং কোম্পানির ব্যাপারে আমি জানি না, বাট আমরা এপিএম টার্মিনালের সাথে কথা বলছি। এপিএম টার্মিনালস ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট টার্মিনালস, ওরা কত 60-70টা টার্মিনাল গ্লোবালি অপারেট করেন, এবং ওরা ভিয়েতনাম একটা কমিউনিস্টপন্থী দেশ, সেখানে ওরা করেন। ওরা মরক্কোতে একটা করেন, মরক্কোতে একটা মুসলিম কান্ট্রি, সেখানে ওরা যে টার্মিনালটা করেন ওইটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফাইনেস্ট টার্মিনাল পোর্ট। তারপরে আপনি ওদের আরেকটা যেটা হচ্ছে মরক্কোর সাথে ইসরায়েলের সম্পর্ক আর বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কটা একটু ডিফারেন্ট, সেটা আসলে খুব ভালো উদাহরণ হলো। না, মরক্কোর সাথে ইসরায়েলের কেউ তো এই সম্পর্কের উপরে তো আর টার্মিনাল দেয় না, এগুলা এইভাবে কি হয়। বাট আমরা যেটা আমাদের মূল ফোকাসটা কি, আমাদের ফোকাস হচ্ছে ওয়ার্ল্ডের যারা টপ কোম্পানি তাদের সাথে আমরা কথা বলছি তাদের, এবং তারাও আমাদেরকে বলেছে যে সব মিলে $3 বিলিয়ন মতো তারা ইনভেস্ট করেন। $3 বিলিয়ন অনেক ইনভেস্ট। ওকে, সবে আপনাকে কেউ এই কথা বলছে বামদেরকে, মানে কারণ মানে আমি রুহিন হোসেন প্রিন্স ভাই এরকম বলছেন যে আপনার আচরণ অধ্যত্বপূর্ণ, তিনি মানে আপনাকে কি কেউ বলছে যে বামদের ছোট করার ক্ষেত্রে আপনি আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই রকম? কারণ শেখ হাসিনাও বামদের দেখতে হতো না, শেখ হাসিনা শত্রু হিসেবে বামদের দেখতো না। আমি বামদের অনেক, আমি যেমন ওনারা যখন রামপাল নিয়ে ওনারা যখন আন্দোলন করেন আমরা ওনাদের সাথে ছিলাম। ইভেন ফুলবাড়ির আন্দোলন আমি কভার করেছি, রামপাল আমি কনসিস্টেন্টলি কভার করেছি। বাট আমরা ওনার এই যে চিটাং পোর্টের এই বিষয়ের ক্ষেত্রে আমরা বা আমাদের গভর্নমেন্ট ওনাদের কথার সাথে একমত না। ওনাদের অ্যাক্টিভিজমকে আমরা স্যালুট করি, ওনারা অনেক ভালো ভালো ইস্যু নিয়ে কাজ করেন, দ্যাট উই স্যালুট। আমার ওই কথাটাই যদি অ্যারোগেন্ট লাগে, আই এম সরি ফর দ্যাট, বাট আমরা মনে করি ওনারা এই যে চিটাং পোর্ট নিয়ে ওনাদের যে পজিশন সেটার সাথে আমরা একদম সেটা আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। আচ্ছা শফিক ভাই, কুইক 2-3টা প্রশ্ন এবং শেষ। একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু বাজি লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে। আপনি আমাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কোনো একটা মাস চুজ করে দিতে পারেন? না, এটা আমি অ্যাজ এ স্পোকসম্যান অফ দি চিফ অ্যাডভাইজার আমি এটা পারি না, এটা ঠিক না আমার পক্ষে। রোজা ঈদের আগে পরে না, আমি অন্তত এইটুকু বলতে পারি এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই, বাট একটা কনসেনসাস সেটা হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে,
এবং যখন সময় আসবে এটা আপনারা ভোটের টাইমটাও জানতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আরেকটা প্রশ্ন, যখন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে তখন অনেকেই বলতেছেন হয় সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস থাকবেন না অথবা সেনা প্রধান হিসেবে জনাব ওয়াকার জামান থাকবেন না, এইটার কি কোনো চান্স আছে নাকি যেরকম এই সরকার যেরকম আছে সেরকম? না, স্পেকুলেশন, এগুলো তো স্পেকুলেশন। আমার মনে হয় যে আমাদের যে টিমটা ভালোই থাকবেন এবং আমরা অ্যাজ প্রফেসর ইউনূস বারবার বলছেন যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশনটা করব এবং এটা এবং একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেটিক পাওয়ার হবে। রাষ্ট্রপতি পদে কাউকে খুঁজছেন আপনারা এখন? না না না, এগুলোর আমি বললাম তো এই বিষয়ে আমাদের ক্যাবিনেট বা এগুলো কাউন্সিল অফ অ্যাডভাইজার এগুলো কোনো আলাপ হয়নি। শফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা মানে অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম এবং আপনি সবগুলি প্রশ্নেরই আপনার মতো করে আপনি উত্তর দিয়েছেন, আমাদেরকে পরিষ্কার করতে চেষ্টা করেছেন, আমাদের বুদ্ধি বোধ দিয়ে যতটা পেরেছি আমরা এটা বুঝতে চেষ্টা করেছি। বাকিটা নিশ্চয়ই আবার দেখে আবার বুঝবো। অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত ছিলেন, অনেকে মতামত পাঠিয়েছেন, অনেকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ আপনার মন্তব্যের সাথে একটু দ্বিমত পোষণ করেছেন। এই সবটা মিলে আজকের আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ শফিক। থ্যাংক ইউ, সবার দ্বিমতকে আমি শ্রদ্ধা করি। থ্যাংক ইউ। দর্শক, নিশ্চয়ই আমরা আবার আপনাদের সাথে দেখা হবে।